তুমি আছো মনের গহীনে, তুমি আছো মনের গহীনে। বাবা, ও বাবা, এখন না, আজ অব্র আমাকে ভালোবাসে না, ও শুধু মেহবিনকে ভালোবাসে। আমি নাকি ওর জন্য ভুল। ওই কিভাবে বলতে পারলো বাবা? বলো না, আমি যে সত্যি পারছি না বাবা। মায়ের বাবা নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, ডোন্ট ক্রাই মাই প্রিন্সেস। তোমার বাবা আছে না, সে সব কিছু ঠিক করে দিবে। শুধু একটু অপেক্ষা করো। তোমার পথের কাঁটাকে সে একেবারে উপরে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছে। মায়রার বাবার এই কথাটি গিয়ে মায়রার কানে লাগে। মায়রা তার বাবার দিকে অবাক পানে তাকিয়ে বলে, কি বললে বাবা? কি ব্যবস্থা করছো তুমি? মায়রার বাবা কথা ঘুরিয়ে বললেন, তেমন কিছু না, তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না। তুমি বসো, আমি একটু আসছি। মায়রার বাবা বেরিয়ে যান দ্রুত মায়রার ঘর থেকে। মেহবিন এখনো বেরোচ্ছে না দেখে অব্র আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ঠিক করেছে যে সে এখনই মেহবিনের হলে যাবে। অব্র আর না দাঁড়িয়ে হলের দিকে ঢুকলো। হলে ঢুকে সে দেখতে পেল মেহবিনের বই খাতা পড়ে আছে, কিন্তু মেহবিন কোথাও নেই। অব্র জোরে চিৎকার করে ভার্সিটির সব টিচারকে এবং সব কর্মচারীকে ডেকে ওঠে। অব্রের চিৎকারে সবাই জড়ো হয়। অব্র চিৎকার করে বলে, এইসব কি? মেহবিন কোথায়? কেউ আমায় বলবে? অব্রের কথা শুনে কেউ কিছু বলতে পারল না। তাদের ধারণা মতে মেহবিন তো হলেই ছিল, কিন্তু কোথায় গেল? ততক্ষণে আরহামও চলে আসে। মেহবিনের বই খাতা পড়ে থাকতে দেখে সে স্তব্ধ হয়ে যায়। মেঝেতে কোনো কিছু হিচড়ে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন পাওয়ায় আরহামের বুঝতে বাকি রইল না মেহবিনকে কেউ অপহরণ করেছে। আরহাম যা ভয় পেয়েছিল সেটাই হলো, মেহবিন বিপদে আছে। আরহামের হাত পা থরথর করে কাঁপতে থাকে। আরহাম চিৎকার করে মেহবিন বলে ডেকে ওঠে। আরহামের চিৎকারে পুরো ভার্সিটির হল যেন কেঁপে ওঠে। মেহবিন চোখ খুলতেই সে নিজের হাত পা বাঁধা অবস্থায় পায়। মেহবিনকে কেউ অন্ধকার রুমের মাঝে আটকে রেখেছে। মেহবিনের অনেক কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে, সব কিছু মনে হচ্ছে এখনই মুখটা না খুলে দিলে মেহবিন মরেই যাবে। মেহবিন কোনো রকম বসে মুখ খুলতে নিলে ব্যর্থ হয় সে। তখনই সে শুনতে পায় আশিকের কণ্ঠস্বর। আশিক বাইরে দাঁড়িয়ে বলছে, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনার কথা মতো সব হয়ে যাবে, শুধুমাত্র টাকাটা। ফোনের ওপাশ থেকে মায়রার বাবা রুশ শাহিদ গম্ভীর সুরে বললেন, সব হয়ে যাবে, তুমি শুধু তোমার কাজটি করো ভালো মতো। আশিক ফোনটা কেটে দিয়ে মেহবিনকে যে রুমে বন্ধ করে রেখেছে সে রুমে যায়। আশিককে দেখে ভয়ে মেহবিনের গলা শুকিয়ে যায়। আশিক শয়তানি হাসি দিয়ে মেহবিনের পাশে বসে। তার হাত দিয়ে মেহবিনকে ছুঁতে চাইলে মেহবিন দূরে চলে আসে। তা দেখে আশিক আরেক দফা বিদঘুটে হেসে বলে, বাহ মেহরানি বাহ, আমি ছুলেই দোষ, আর অব্রের সাথে শুয়ে যে পেট বাধাই করে ফেললি, তার বেলায় কিছুই না, তাই না? আমার সাথে সেদিন রাত কাটালে কি এমন হতো তোর? অব্রের থেকে বেশি দিতে পারি আমি, সত্যি। আশিক নামক ঘৃণত লোকের কাছে মেহবিন এমন কুৎসিত বাণী শুনে ঘৃণায় মুখ ছিটকায়। আশিক এবার রাগ দেখিয়ে মেহবিনের মুখ শক্ত করে চেপে ধরে বলে, সেদিন তো খুব আমাকে অব্রকে দিয়ে মার খাইয়েছিলে, আজ দেখ ভাগ্যের পরিহাসে সে আমাকে তোর বাচ্চা নষ্ট করার কাজের দায়িত্বে এসে পড়লো। তাও এই দায়িত্ব কে দিয়েছে জানিস? তোর প্রাক্তনের শ্বশুর মশাই। মেয়ের দুঃখ তিনি আর দেখতে পাচ্ছেন না, তাই তো তার মেয়ের পথের কাটা তোর বাচ্চাকে নষ্ট করার দায়িত্ব আমাকে দিয়েছে। যদিও এইসব কাজে আমি আমার নিজের লোকদের দিয়েই করাই, কিন্তু তোরটা আমি নিজে করব। একটা সুন্দর রাতও কাটাবো তোর সাথে, অনেক হিসাব বাকি আছে তোর সাথে। আশিকের কথা শুনে মেহবিন থরথর করে কাঁপতে থাকলো। তার বাচ্চাকে মেরে ফেলার জন্য মায়রার বাবা আশিককে ভাড়া করেছে। সে কি করবে এখন? কি করে বাঁচাবে তার কলিজার টুকরো, তার সন্তানকে? আরহামকে নিয়ে আরিয়ান পুলিশ স্টেশনে এসেছে। পুলিশ সাফ সাফ জানিয়ে দিয়েছে 24 ঘন্টার আগে তারা কোনো জিডি নিতে পারবে না। আরহামের মেজাজ বিগড়ে যায়। মেহবিনের যদি 24 ঘন্টার মাঝে কিছু হয়ে যায় তখন? আরহাম গর্জন দিয়ে বলে, 24 ঘন্টা মানে? আমার বেহুর যদি কিছু হয়ে যায় তখন কি হবে? তখন আমরা কি করব? পুলিশ অফিসার এইবার উঠে দাঁড়িয়ে গলায় দৃঢ়তা নিয়ে বলে,
দেখুন, এটা পুলিশ স্টেশন। এখানে একদম চিৎকার চেঁচামেচি করবেন না। ওকে, ভালো ভালো কথা শুনবেন না আপনারা। এবার আপনারা দেখবেন এ আরহাম হাসান তালুকদারের পাওয়ার। আরহাম এবার কাউকে ফোন করে কিছু বলে, সঙ্গে সঙ্গে অফিসারের নাম্বারে কল বেজে ওঠে। সে রিসিভ করে দেখে ওসির ফোন। তিনি জানিয়েছেন আরহাম হাসান তালুকদারের কেসটা 2-3 ঘন্টার মধ্যে সমাধান করতে হবে। উপর মহল থেকে অনেক প্রেশার আসছে। পুলিশ অফিসার ফোনটা কেটে নিচু স্বরে বলে, আপনারা একটু অপেক্ষা করুন মিস্টার হাসান, আমরা এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। কথাটি বলেই পুলিশ অফিসার তার ফোর্সকে ডেকে পাঠায়। আরহাম শুধু পায়চারি করছে, কখন সে তার মেহুর কাছে পৌঁছাবে সেই সময়ের অপেক্ষায় আছে। বুকটা ধড়ফড় করছে। যদি তার প্রেয়সীর কিছু হয়ে যায় তখন? আরিহান তার ভাইকে সামলানোর চেষ্টা করে, কিন্তু আরহাম কিছুতেই স্থির হয়ে থাকতে পারছে না। ভাই একটু শান্ত হ। আরিয়ানের কথায় আরহাম অসহায় ভঙ্গিতে বলে, কিভাবে থাকবো? এমনিতে মেহবিনের যে অবস্থা, তাতে মেহবিন এবং বাচ্চারা দুজনেরই জীবনের ঝুঁকি রয়েছে। মেহবিন কি অবস্থা আছে সেটাও জানি না। আমার মেহবিনের যদি যখন কিছু হয়ে যাবে তখন কি হবে আরিয়ান? আরিয়ানও বুঝতে পারছে না সামনে কি হবে। এদিকে অব্র ভার্সিটি থেকে বেরিয়েই মায়রার বাসায় চলে যায়। সে যতটুকু জানে এই কাজ মায়রা ছাড়া আর কেউ করতে পারবে না। সে ভেবে নিয়েছে সে আজ মায়রাকে ছাড়বে না। তার মেহুর গায়ে একটু আঁচ লাগলে সে মায়রাকে শেষ করে ফেলবে। অব্র মায়রার বাড়িতে গিয়ে গর্জে উঠে মায়রার নাম ধরে ডাকে। অব্রের চিৎকার মায়রা তার রুম থেকে বেরিয়ে আসে। এদিকে আশিক তার শার্ট গা থেকে খুলে মেহবিনের দিকে এক পা করে এগুচ্ছে। মেহবিনের মুখ বাঁধা থাকায় মেহবিন চাইলেও চিৎকার করতে পারছে না। গলাটা শুকিয়ে আসছে তার। গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে। যদি এই মানুষরূপী আশিকের থেকে নিজেকে এবং তার সন্তানকে বাঁচানো যায়, কিন্তু আদৌ কি শেষ রক্ষা হবে? তার আর্তনাদ কি আদৌ দেয়াল ভেদ করে বাইরে পৌঁছাবে, নাকি মেহবিনের আর্তনাদ শুধু 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ থাকবে? আশিক মেহবিনের কাছে এসে বলে, আজ কি করে বাঁচবে তুমি মেহরানি? আজকে তো তোমাকে আমার শিকার হতেই হবে। মেহবিনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। আশিক মেহবিনের মুখের বাঁধন খুলে দিতেই মেহবিন আরহাম বলে চেঁচিয়ে ওঠে। আশিক সঙ্গে সঙ্গে মেহবিনের মুখ চেপে ধরে বলে, এত চিৎকার করছিস কেন তুই? আরহামটা আবার কে রে? নতুন নাকি? সবার কাছে যেতে পারিস অথচ আমার কাছে আসলে শুধু ছটপটিস করিস কেন রে? আশিকের এইসব নোংরা কথা শুনে মেহবিনের ইচ্ছে করছে মরে যেতে। আশিক এবার মেহবিনের আর একটু কাছে এসে মেহবিনের গালজোড়া শক্ত করে চেপে ধরে বলে, ডার্লিং, আমাকে একদম ডিস্টার্ব করো না তো। নাহলে তোমার বাচ্চাটাকে তো মেরে ফেলবোই, তার সাথে তোমাকে আমি মেরে মাটি চাপা দিয়ে চলে যাব। কেউ কিচ্ছু জানতে পারবে না। আশিক কথাটি বলেই ধারালো ছুরি বের করে। মেহবিন ভয়ে ভয়ে চুপ হয়ে যায়। এখন বেশি কথা বলা যাবে না। মেহবিন কিছুতেই তার বাচ্চার ক্ষতি হতে দিতে পারে না। মেহবিন কিছু একটা ভেবে জোরে জোরে কান্না শুরু করে দিয়ে বলে, মা গো, মরে গেলাম গো, কেউ বাঁচাও। মেহবিনের এমন গলা ফাটানো কান্নায় আশিক ভোরকে গিয়ে বলে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? আশিক, আমার হাতটা প্লিজ খুলে দাও। দেখো, তুমি তো দরজা আটকে রেখেছো, আমি তো পালিয়ে যেতে পারবো না। আমার হাতটা অনেকক্ষণ বেঁধে থাকার কারণে প্রচণ্ড ব্যথা করছে, প্লিজ খুলে দাও। মেহবিন অনুনয়ের সুরে কথাটি বলল। আশিক ভাবল সত্যি তো মেহবিন কি করে পালাবে। তার মতো সুঠমদেহী ছেলের সাথে হস্তাহস্তি করার শক্তিটুকু মেহবিনের আপাতত নেই। তাই হাতের বাঁধন খুললেও তেমন সমস্যা হবে না। আশিক মেহবিনের হাত জোড়া খুলে দিল। তারপর মেহবিনের দিকে ঝাঁপিয়ে পড়তে নিলে মেহবিন তার হিজাবে আটকে থাকা ছোট সেফটি পিনটি হাতে নিয়ে আশিকের ডান চোখের মনের মাঝ বরাবর ঢুকিয়ে দেয়। আশিক ব্যথায় চিৎকার করে মেহবিনের থেকে ছিটকে দূরে সরে আসে। মেহবিন কোনো রকম উঠে দাঁড়িয়ে দরজা খুলে ফেলে। আশিকের চোখ থেকে অনবরত রক্ত ঝরছে, তবুও আশিক ঘোলা ঘোলা দেখছে। আশিক হাতের কাছে চাবুকটা মেহবিনের পায়ের দিকে ছুঁড়ে ফেলতে নিলে মেহবিন দ্রুত দরজা খুলে বেরিয়ে আসে। আশিক চোখে দেখতে না পেলেও চিৎকার করে তার লোকদের আদেশ করে যেন মেহবিনকে আটকায়। মেহবিন এক কোনায় গিয়ে লুকিয়ে পড়ে।
আশিকের লোকগুলো চারিদিকে মেহবিনকে খুঁজতে শুরু করে দেয়। মেহবিন ভয়ে ভয়ে কর্নারে লুকিয়ে আছে, মনে মনে মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করছে, কেননা এই বিপদের মুহূর্তে একমাত্র মহান আল্লাহ তাআলাই তাকে এবং তার বিপদ থেকে বাঁচাতে পারে। মেহবিন মনে মনে খুব করে চাইছে আল্লাহ যেন এখন আরহামকে দূত করে তার এবং তার সন্তানের জন্য পাঠায়। মেহবিন আস্তে করে বিড়বিড় সুরে বলে, আরহাম সাহেব, কোথায় আপনি? আপনাকে যে আমার এখন খুব দরকার। প্লিজ আসুন আরহাম সাহেব, আমি আর পারছি না। আরহাম কিছুতেই স্থির হয়ে বসতে পারছে না। তার পরিচিত আছে উপর মহলের সাথে, সে তাদের উপর বারবার প্রেসার দিচ্ছে যেন তার মেহবিনের একটা খবর পাওয়া যায়। আরহামের বুক ফেটে কান্না আসছে। তার মেহবিনের যদি কিছু হয়ে যায় তখন কি হবে? আরহামের মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কে বা কারা মেহবিনকে অপহরণ করিয়েছে। তাদের পেলে সে কিছুতেই ছাড়বে না। আরহাম নিস্তেজ হয়ে যাচ্ছে এক প্রকার, ধরা গলায় বলল, প্রিয়সী, তোমাকে দেখতে না পাওয়ার দহন যেমন কলিজাটাকে পুড়িয়ে দিচ্ছে। তুমি কি শুনতে পারছো? তুমি কি আদৌ বুঝতে পারো তোমার আরহাম সাহেব যে বড্ড ভালোবাসে তোমাকে? কোথায় তুমি? আমি কোথায় খুঁজবো তোমায়? আরিয়ানেরও কষ্ট হচ্ছে। ভাইয়ের এই অবস্থায় তার মধ্যে মেহবিনকে পাওয়া যাচ্ছে না, তার ভিতরটাও জ্বলে যাচ্ছে। কিছুক্ষণ এর মাঝেই পুলিশ অফিসার হাতে একটা ফাইল নিয়ে এসে আরহামের উদ্দেশ্যে বললেন, মিস্টার আরহাম হাসান তালুকদার, আমরা মিস মেহভিনের ফোন ট্র্যাক করে দেখলাম। তিনি বর্তমানে যেখানে আছেন সেই জায়গাটি জানতে পেরেছি। এমনকি মিস মেহভিনকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে সে গাড়ির নাম্বারটাও সিসিটিভি ক্যামেরা দিয়ে আমরা দেখতে পেরেছি। যদিও যারা মিস মেহভিনকে নিয়ে গিয়েছেন তাদের চেহারা দেখা যায়নি, কেননা তারা মাস্ক পরেছিল। সব থেকে বড় কথা হচ্ছে তারা কাজটি অনেক তাড়াহুড়োর মধ্য দিয়ে করেছেন, যার ফলে আমাদের ক্লু পেতে কিছুটা সহজই হয়েছে। পুলিশ অফিসারের কথা শুনে আরহাম এবং আরিয়ান কিছুটা শান্তি পায়। মেহবিনকে এইবার তারা খুঁজে পাবে। আরহাম উত্তেজিত হয়ে বলে, তাহলে আমরা এখনো দাঁড়িয়ে আছি কেন অফিসার? চলুন, আমাদের এক্ষুনি যেতে হবে। জি চলুন। অভ্রের চিৎকারে মায়েরা ড্রয়িং রুমে চলে আসে। মায়েরা বর্তমানে বাসায় একা রয়েছে। তার বাবা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, মাও এখন দেশের বাইরে আছে। বাড়িতে এখন শুধু কাজের লোকেরাই আছে। অভ্রকে দেখেই মনে হচ্ছে সে এখন যথেষ্ট পরিমাণ রেগে আছে। রাগান্বিত হওয়ার ফলে অভ্রের আখিজোড়া লালে টকবক করছে। অভ্র এগিয়ে এসে মায়রার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমার মেহুর অপহরণ হয়েছে জানো নিশ্চয়ই। এই অপহরণটা তুমি করেছো তাই না? আমি একদম 100% শিওর এই কাজ তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। অভ্রের কথা শুনে মায়রা বেশ অবাক হয়ে বলে, আমি মেহভিনের অপহরণ করিয়েছি মানেটা কি অব্র? আমি এসব কিছু করিনি। তাছাড়া মেহভিন এখন প্রেগনেন্ট। এই অবস্থায় আমি কেন মেহভিনের ক্ষতি করতে যাব? আমিও তো প্রেগনেন্ট অব্র। আমি এতটা অমানুষ না যে যে প্রেগনেন্ট অবস্থায় একজনকে অপহরণ করব। অভ্র মায়রাকে থামিয়ে দিয়ে দম ছেড়ে বলল, হয়েছে, যথেষ্ট নাটক করেছো তুমি মায়েরা। মেহভিনকে যে তুমি নিজের পথের কাঁটা মনে করো তা আমি ভালো করেই জানি। বাট একটা কথা তুমি মাথায় ঢুকিয়ে নাও, আমার মেহুর কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। জাস্ট মাইন্ড ইট। আমার কথাটা শোনো অব্র। অভ্র শুনল না, সে বেরিয়ে গেল। মায়রা সোফায় বসে পড়ল। মেহবিনকে হঠাৎ কে বা কারা অপহরণ করলো? মায়রা তো এইসব ব্যাপারে কিছুই জানে না। মায়রা গভীরভাবে তলিয়ে দেখতে গেলে তার মাথায় শুধু একটা চিন্তা এসে ভর করে, তা হলো এই কাজটি তার বাবা ছাড়া আর কেউ করতে পারে না। কথাটি ভেবে মায়রার ভয়ে গলা শুকিয়ে আসে। মায়রার বাবা রুক শাহেদের অস্থিরতা শুরু হয়ে গেছে। সে কিছুতেই শান্তিমতো কাজে মন দিতে পারছেন না। আশিক তার ফোন ধরছে না। কি হলোটা কি আশিকের? মায়রার বাবা আশিকের নাম্বারে আবারও ফোন করে, কিন্তু নাম্বারটা বরাবরের মতো বন্ধ। আশিক কাজটা ঠিক মতো করতে পেরেছে তো নাকি কোনো গন্ডগোল করে ফেলেছে? রুক শাহেদের মাথা কাজ করছে না। মেহবিন কোনায় লুকিয়ে আছে। আশিকের লোকগুলো মেহবিনকে দেখতে না পেয়ে ভাবলো মেহবিন হয়তো বাইরে পালিয়ে গিয়েছে, তাই তারা বাইরের দিকে চলে গেল। এদিকে
আরহাম পুলিশ ফোর্স নিয়ে মেহবিনের ফোনের লোকেশন ট্রেস করে মেহবিন বর্তমানে যে জায়গাটায় আছে সেই জায়গাটিতে চলে আসলো। জায়গাটি শহরের থেকে দূরে নদীর পাশে পুরনো একটা বাড়ি। আরহাম, আরিয়ান এবং পুলিশ অফিস তাদের ফোর্স নিয়ে বাড়ির ভিতরে ঢোকে। আরহাম বাড়ির ভিতরে ঢুকেই মেহবিন বলে চিৎকার করতে থাকে। আরহামের অস্থিরতা সময়ের সাথে বেড়েই চলেছে। সে এবং বাকিরা ওপরের দিকে চলে যায়। ওপরে চলে যেতেই তারা দেখে আশিক তার চোখে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে এবং তার পাশে রশি পড়ে আছে। আরহাম গিয়ে আশিককে টেনে ধরে মারতে মারতে বলল, তুই আমার মেহবিনকে নিয়ে এসছিস তাই না? তাহলে বল আমার মেহবিন কোথায়? হাই, স্পিক আউট ব্লাডি বিচ। আরহাম এতটাই রেগে আছে সে এক প্রকার হুঁশ হারিয়ে আশিককে ধরে মারছে। পুলিশরা এসে আরহামকে আটকিয়ে আশিককে গ্রেফতার করে। আশিক মাথা নিচু করেই ভয়ে ভয়ে বলে, আমি জানি না, মেহবিন আমাকে এক প্রকার ধোকা দিয়ে এই ঘর থেকে বেরিয়ে গিয়েছে। আরহাম আশিককে টেনে আরেকটি সজোরে থাপ্পড় বসিয়ে হিংস্র সুরে বলে, তুই জানিস আমার মেহবিন কোথায়? নাহলে তোর এমন অবস্থা করবো যে বেঁচে থাকার ইচ্ছেটা মরে যাবে। আশিকের লোকগুলো চলে যেতেই মেহবিন কর্নারের থেকে বেরিয়ে আসে। সে একদম বাড়িটার শেষের দিকে অবস্থান করছে। মেহবিন ঠিক করেছে পিছন দিয়ে সে পালিয়ে যাবে। যে ভাবা সেই কাজ। মেহবিন এক প্রকার দৌড়ে সদর দরজার কাছে যেতে থাকে। মেহবিন তার ভারী পেটটা নিয়ে দৌড়াতে দৌড়াতে বেশ কষ্ট হচ্ছে, তবুও সে হাল ছাড়ে না। তার সন্তানের জন্য তাকে এখান থেকে বেরোতে হবে, না হলে আশিক নামক পশুটা তার সন্তানকে মেরে ফেলবে। মেহবিন দৌড়াতে গিয়ে অসাবধানতায় পা পিছলে মেঝেতে পড়ে যায়। মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল, যা মেহবিনের পেটে ঢুকে গেছে। মেহবিন ব্যথায় শব্দটুকু করার শক্তিও পায় না। মেহবিন তার পেটে হাত রাখতে সে দেখতে পায় রক্ত। সে কিছু একটা আশঙ্কা করে সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলে, আমার বাচ্চা। মেহবিন কথাটি বলেই টুকরে কেঁদে ওঠে। মেহবিনের আর্তনাদ কানে আসতেই আরহাম আশিককে ছেড়ে দিয়ে নিচের দিকে ছুটে যেতে থাকে। মেহবিনের কান্নার আওয়াজটা নিচ থেকেই আসছে। আরহামের নিচে সদর দরজার কাছে আসতেই বাকরুদ্ধ হয়ে গেল। মেহবিন পেটে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে। তার পেট দিয়ে রক্তক্ষরণ হচ্ছে অনবরত। আরহামের পা যেন চলছে না মেহবিনকে এই অবস্থায় দেখে। আরিয়ানের চিৎকার আরহামের হুঁশ আসে। আরিয়ান মেহবিনের দিকে ছুটে এগিয়ে যায়। মেহবিন কাঁপা কাঁপা হাতে আরহামের দিকে হাত নাড়িয়ে কম্পিত গলায় বলে, আরহাম সাহেব, আমার বাচ্চা। আরহাম এক মুহূর্ত দেরি করে না। মেহবিনের কাছে গিয়ে মেহবিনকে কোলে তুলে নিয়ে বলে, কিচ্ছু হবে না বাচ্চার, আমি আছি তো মেহবিন। মেহবিন ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করছে। আরিয়ান চিন্তিত সুরে বলে, ভাই, মেহুকে নিয়ে আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। আমি যা দেখি মেহবিনকে এই মুহূর্তে হসপিটালে শিফট না করলে বড় ধরনের ক্ষতি হবে। মেহবিনের ব্লিডিং হচ্ছে, যা বাচ্চা এবং মেহু দুজনের জন্য বিপজ্জনক। আরহাম মেহবিনকে কোলে নিয়ে আরিয়ানের সাথে হসপিটালের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মেহবিন ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে যাচ্ছে। তার মনে শুধু একটা ভয় উকি দিয়ে বেড়াচ্ছে, তার সন্তানের কিছু হবে না তো। আরহাম মেহবিনের এমন অবস্থা দেখে এক প্রকার অস্থির হয়ে যাচ্ছে। এই অবস্থায় আরহামের ড্রাইভ করা ঝুঁকিপূর্ণ, তাই আরিয়ানই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। আরহাম মেহবিনকে এক প্রকার নিজের সাথে মিশিয়ে মেহবিনের হাতজোড়া আঁকড়ে ধরে রেখেছে। এই সময়ে সে শুধু আরহামকেই ভরসা করে। গাড়ি হসপিটালের কাছে আসতেই আরহাম মেহবিনকে কোলে নিয়ে হসপিটালে নিয়ে আসে। ডক্টর জেসমিন, যিনি প্রেগনেন্সির সময় মেহবিনকে চেক আপ করেছিলেন, তিনি মেহবিনের এই অবস্থা দেখে ভয় পেয়ে যান। তিনি দ্রুত মেহবিনকে অ্যাডমিট করে নেয়। জেসমিন আরহাম এবং আরিয়ানের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বললেন, আপনাদের বলা হয়েছিল মেহবিন এবং বাচ্চাটা যথেষ্ট ঝুঁকির মধ্যে আছে। মেহবিনের এখন 5 মাস শেষ হয়েছে, 6 মাস চলছে প্রেগনেন্সির এই 6 মাসটা কতটা ঝুঁকিপূর্ণ। তার মধ্যে মেহবিনের পেটে কাজ ঢুকে গেল, এইটা কতটা রিস্ক আপনারা তো বুঝতেই পারছেন তাই না? এই অঘটন ঘটলো কি করে? আরহাম কিছু বলার আগেই আরিয়ান দ্রুততার সাথে বলল, আসলে সেটা অনেক বড় ঘটনা। আপনি আগে মেহুর ট্রিটমেন্ট শুরু করেন ডক্টর জেসমিন। মেহু এবং বেবির জন্য কিচ্ছু না হয়।
জেসমিন চশমাটা ঠিক করে বলল, আপনিও তো একজন ডক্টর আরিয়ান। পেশেন্টের যা অবস্থা তাতে কেউ ঠিক থাকবে বলে আমার মনে হয় না। ডক্টরের কথায় আরিয়ান চুপ করে যায়। আরহাম কথাটি শুনে এক প্রকার উত্তেজিত হয়ে বলে, এসব কথা বললে তো হবে না। আপনি যে করেই হোক বেবি এবং মেয়েকে বাঁচান, ওদের যেন কিছু না হয়। আরহামকে দেখেই মনে হচ্ছে সে এখন স্বাভাবিক অবস্থাতে নেই, তাই ডক্টর জেসমিন কথা বাড়ালেন না। মেহবিনের কেবিনের দিকে পা বাড়িয়ে দেয়। আরিয়ানও কেবিনে চলে যায় মেহবিনের অবস্থা দেখার জন্য। আরহাম কাচের জানালা দিয়েই স্পষ্ট দেখতে পাচ্ছে মেহবিন ব্যথায় কতটা কাতরাচ্ছে। ডক্টররা মিলেও রক্ত পড়া থামাতে পারছে না। মেহবিনের এমন করুণ অবস্থা নিজের চোখের সামনে দেখে আরহামের বুকটা জ্বলে যাচ্ছে, ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে হৃদয়টা তার প্রেয়সী, তার ভালোবাসার মানুষটির করুণ পরিণতিতে। যে বা যারা মেহবিনের এই অবস্থার জন্য দায়ী তাদের সে কিছুতেই ছাড়বে না। তখনই পুলিশ স্টেশন থেকে জানায় আশিক নাকি পালিয়ে গেছে, কেননা এই ঘটনার পেছনে যে মূল রয়েছে তার নাম সে কিছুতেই বলবে না। কথাটি শুনেই আরহামের আখিজোড়া রক্তবরণ ধারণ করেছে, শরীরে রাগ রক্ত যেন টকবক করছে। আরিয়ান মেহবিনের অবস্থা সম্পর্কে ধারণা নিয়ে নিজের ভাইকে দেখে ঘাবড়ে যায়, কারণ রাগে আরহামের হাতের রগ একেবারে ফুলে উঠেছে। আরহাম সহজে রেগে যায় না, যথেষ্ট ধৈর্য ধারণের ক্ষমতা আছে তার, কিন্তু একবার যদি রেগে যায় তাহলে আরহামের থেকে ভয়ঙ্কর আর কেউ হতে পারে না। এক প্রকার হিংস্র হয়ে উঠে সে। আরহামকে এই রূপে আরিয়ানের ছোটবেলায় একবার দেখেছিল। আরিয়ানকে কয়েকজন বখাটে ছেলে মেরেছিল, যার ফলে সেদিন ছোট্ট আরিয়ানের এক প্রকার জ্বর হয়ে গিয়েছিল। তখন আরহাম এতটাই রেগে গিয়েছিল যে সেদিন মাটির টব দিয়ে বখাটে ছেলেদের মাথা ফাটিয়ে দিয়েছিল। বখাটে ছেলেগুলোর সেদিন হাসপাতালে ভর্তি হওয়ার অবস্থায় ছিল। আরহাম তখন বয়সে ছোট হলেও হিংস্র হয়ে উঠেছিল। সেদিন আরহামের বাবা ব্যাপারটা ধামাচাপা দিয়েছিল, অনেক বকেও ছিল আরহামকে। সেদিনের পর আরহামের সেই রূপটা আর কেউ দেখতে পায় না, কিন্তু আজ আবারও আরহামের সেই আগের রূপ দেখে আরিয়ানের বুঝতে বাকি থাকে না আরহাম আজও বিরাট ভয়ঙ্কর কাজ করবে। আরিয়ান এগিয়ে তার ভাইকে আটকাতে নিলে আরহাম হাত দিয়ে আরিয়ানকে আটকিয়ে সে শান্ত গলায় বলে, আমি আপাতত তোর কোনো কথা শুনতে চাই না, আমি আসছি। তুই শুধু মেহবিনের খেয়াল রাখিস। আরহাম বেরিয়ে যায়। আরিয়ান চাইলেও বাধা দিতে পারে না। আশিক এক প্রকার পুলিশের চোখে ধুলো দিয়ে কোনো রকম পুলিশের গাড়ি থেকে তার লোকদের সাহায্যে পালিয়ে একটা পুরনো কুঠিরে ঠাঁই নিয়েছে। কুঠিরে আশিক আপাতত একাই রয়েছে। সে ভেবেছে আজকের রাতটা সে এখানে কাটিয়ে কাল রুক শাহেদের সাথে যোগাযোগ করে দূরে কোথাও চলে যাবে। সে কিছুতেই পুলিশের কাছে ধরা দেবে না, কিন্তু সে জানতো না একজনের চোখ সর্বক্ষণ তার উপর রয়েছে। সে আর কেউ নয়, স্বয়ং আরহাম। কারো পায়ের আওয়াজ পেতেই আশিক ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখে আরহাম বাঁকা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে থাকে। আরহামকে দেখে ভয় কাঁপাকাঁপি অবস্থা হয়ে যায় আশিকের। আরহাম আশিকের দিকে ঝুঁকে বলে, আরহাম হাসান তালুকদার কখনোই কাঁচা কাজ করে না। তোর ভাবনা যেখান থেকে শেষ, আরহাম হাসান তালুকদারের ভাবনা সেখান থেকে শুরু। আমি ধারণা করে নিয়েছিলাম তুই ঠিক পালাবি, তাই তোর শার্টে আমি লুকিয়ে একটা ট্র্যাকার ফিক্স করে রেখেছিলাম। তাই তুই যেখানে যাবি আমি সব জানতে পারবো। এখন তুই বলবি এইসবের পেছনে কে আছে? এখন তুই বলবি এইসবের পেছনে কে আছে, নাকি আমি? আরহাম তার সম্পূর্ণ কথাগুলো শেষ না করেই আরেক দফা বাঁকা হাসল। আশিক ভয়ে ঢোক গিলল। দেয়ালের এক কোণে রক্তাক্ত অবস্থায় আশিক বসে আছে, নড়ার শক্তিটুকু পাচ্ছে না। তার সামনে টুলে হাতে রড নিয়ে বসে আছে। আধা ঘন্টা ধরে নির্মমভাবে আশিককে মেরেছে আরহাম। আরহাম রডের দিকে তাকিয়ে আলতো সুরে বলে, তোর জন্য আজ আমার মেহবিনের এই অবস্থা। তোকে মেরে ফেলতে ইচ্ছে করছে জাস্ট। এখন তুই বলবি তোর পেছনে কে আছে, নহলে কিন্তু এক্ষুনি মেরে ফেলবো তোকে। শেষের কথাটি এক প্রকার গর্জন দিয়ে বলল আরহাম। আশিকের এতটাই খারাপ অবস্থা সে মুখটাও খুলতে পারছে না, তবুও সে অনেকটা কষ্টে বলে দেয় এর পেছনে মূল মাস্টার মাইন্ডের নাম। মায়রার বাবা
রুক শাহেদ জেনে গিয়েছেন আশিককে পুলিশ ধরে ফেলেছে। আশিক এবার নিশ্চয়ই তার নাম বলে দিবে। কথাটি ভেবেই রুক শাহেদ তরতর করে ঘামতে থাকে। এই শীতের মধ্যেও তার প্রচণ্ড অস্থিরতা কাজ করছে। তাকে যে করেই হোক প্রথম তো অফিস থেকে বেরোতে হবে। রুক শাহেদ তার কেবিন থেকে বেরোতে নিলে কেউ তার বুক বরাবর লাথি মারে। সে ধপ করে মাটিতে শুয়ে পড়ে। সে তাকিয়ে দেখে আরহাম। আরহাম রুক শাহেদের কলার চেপে ধরে বলে, এত সহজে পালালে হবে? এখনো তো অনেক কিছু বাকি আছে রুক শাহেদ। এতটা খারাপ আপনি? কতটা নিষ্ঠুর হলে নিজের মেয়ের বয়সে আরেকজন মেয়ের সন্তানকে মেরে ফেলার জন্য লোক ভাড়া করে নেয়, শুধুমাত্র নিজের মেয়ের সুখের জন্য। ছি! অথচ আপনাদের মতো জঘন্য মানুষেরা সমাজের নামি দামি পদে অবস্থান করছে। কথাটি বলেই আরহাম রুক শাহেদকে মারতে থাকে। তখনই পুলিশরা এসে আরহামকে কোনো রকম ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আরহাম রুক শাহেদের কলার চেপে ধরেই বলে, এই জঘন্য লোকটাকে আমি কিছুতেই ছাড়বো না। ওর জন্য আমার মেহবিন এতটা কষ্ট সহ্য করেছে। আমার মেহবিনের এবং বাচ্চার কিছু হয়ে গেলে তখন আমি কি করব আপনারা বলতে পারবেন? পুলিশ অফিসার আরহামের কাছে গিয়ে বললেন, আপনি ওনাকে ছেড়ে দিন, একটু শান্ত হন প্লিজ। আইনের উপর একটু ভরসা রাখুন। আইন ঠিক রুক শাহেদকে তার সঠিক শাস্তি দেবে। আরহাম ঘৃণিত দৃষ্টিতে রুক শাহেদের দিকে তাকিয়ে তাকে ছেড়ে দেয়। রুক শাহেদকে পুলিশ গ্রেপ্তার করে নেয়। সমস্ত মিডিয়ার লোকেরা জানতে পেরে এক প্রকার ছুটে এসে রুক শাহেদকে গ্রেপ্তার করার ছবি তুলে নিউজ বানিয়ে দেয়। বিশিষ্ট ব্যবসায়ী রুক শাহেদ সবেমাত্র পুলিশের হাতে আটক হলেন নিজের কুকৃত্যের জন্যে। রুক শাহেদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সে এমন একটা জঘন্য কাজ করে ফেললেন, তার ফল তাকে সারা জীবন ভোগ করতে হবে। টিভিতে নিজের বাবার এসব কীর্তির কথা শুনে মায়েরা চোখের জল ফেলতে থাকে। রুক শাহেদকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে আরহাম থানা থেকে বেরোতেই তার ফোনটা বেজে ওঠে। সে তাকিয়ে দেখে আরিয়ানের ফোন। ফোন রিসিভ করে সে যা শোনে তাতে সে এক প্রকার স্তব্ধ হয়ে যায়। সে এক প্রকার ছুটে হসপিটালে চলে যায়। আরহাম এক প্রকার ছুটেই হসপিটালে দৌড়ে চলে আসে। আরহাম এসে দেখতে পায় তার প্রেয়সী ব্যথায় কতটা কাতরাচ্ছে, কতটা মরণ যন্ত্রণা ভোগ করছে। মেহবিনকে স্ট্রেচারে করে ওটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মেহবিন স্ট্রেচার ধরেই মরণ ব্যথায় অনবরত কান্না করে যাচ্ছে। আরহামের চোখ ভিজে যায়, দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ে তার পক্ষে। আরিয়ান আরহামকে ফোন করেই জানিয়ে দিয়েছিল মেহবিনের অবস্থা একদমই ভালো না। মেহবিনের শরীর থেকে অনবরত রক্ত যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে বাচ্চা তো বাঁচবেই না, তার সঙ্গে মেহবিনও বাঁচবে না। এই মুহূর্তে মেহবিনকে সিজার করতে হবে, না হলে মেহবিনের অতিরিক্ত রক্তপাতে মৃত্যু ঘটবে। এই কথাটি শুনেই আরহাম এক প্রকার স্তব্ধ হয়ে গিয়েছে। অব্র মেহবিনের কথা শুনে হসপিটালে দৌড়ে ছোটে। নিজের ভালোবাসার মানুষটির এই করুণ দশা দেখে অব্রের বুকটা জ্বলে যাচ্ছে। সে মেহবিনের দিকে এগুতে নিলেই মেহবিন হাত নাড়িয়ে আরহামকে কাছে ডাকে। আরহাম ধীর পায়ে মেহবিনের কাছে যায়। মেহবিন যন্ত্রণা নিয়েই আরহামের হাত জোড়া শক্ত করে আঁকড়ে ধরে ভেজা কাতর সুরে বলে, আরহাম সাহেব, ওরা আমার এত তাড়াতাড়ি সিজার করেছে কেন? আমার বাচ্চার কিছু হয়নি তো? ও আরহাম সাহেব, বলুন না কিছু। আরহামের বুক ফেটে কান্না আসলেও সে তা সংযত করে। মেহবিনের দিকে তাকিয়ে শুকনো হাসি দিয়ে বলে, কিছু হবে না বেব, বুঝলে না? বেবি একটু তাড়াতাড়ি চলে আসতে চাইছে। তাকে নিয়ে কত প্ল্যান করেছি আমরা। সে চলে আসলে আমরা সব কিছু করবো। আল্লাহ ভরসা, কিছু হবে না। বি পজিটিভ, ওকে? মেহবিন আরহামের কথা শুনে আরহামের হাত জোড়া আরো শক্ত করে বলে, আপনি তো আছেন, তাই না আরহাম সাহেব? আমার বাচ্চার কোনো চিন্তা নেই। মেহবিন আরহামের হাত অনেকটা ভরসা নিয়ে ধরে আছে এতটা যন্ত্রণার মধ্যে। অব্র মেহবিনের দিকে এগোয় না, সে থেমে যায় তার স্থানেই। সে খুব ভালো করেই বুঝতে পারছে মেহবিনের এই মুহূর্তে তার সঙ্গের প্রয়োজন নেই। মেহবিন সব থেকে ভরসা আরহামকেই করে, তাই তো এতটা যন্ত্রণার মধ্যেও সে ঠিক আরহামের হাত জোড়া আঁকড়ে ধরে রেখেছে। আরিয়ান আরহাম এবং মেহবিনের কাছে এসে বলে, ভাই দেরি হয়ে যাচ্ছে, মেহুকে এক্ষুনি ওটিতে নিয়ে যেতে হবে।
আরহাম আরিয়ানের কথা শুনে মেহবিনের হাত আলতো করে ছেড়ে দেয় এবং চোখ দিয়ে মেহবিনকে ভরসা দেয়। মেহবিন আরহামের ভরসা পেয়ে নিজের আঁখি-জোড়া বন্ধ করে ফেলে। মেহবিনকে ওটিতে নিয়ে যাওয়া হয়। ডক্টর জেসমিন মেহবিনের প্রসব বেদনা ওঠানোর জন্য মেহবিনকে ইনজেকশন দিয়ে দেয়। মেহবিনের ব্যথা দ্বিগুণভাবে বৃদ্ধি পেতে থাকে। ওটির বাইরে আরহাম পায়চারি করে যাচ্ছে, তরতর করে ঘামতে থাকে। আরহাম শুধুমাত্র এখন আল্লাহর কাছে দোয়া করছে বাচ্চাটা এবং মেহবিন যেন ঠিক থাকে। অব্র এক কোণে দাঁড়িয়ে আছে। আরহাম আরিয়ানের কাছে এসে বলে, আচ্ছা ভাই, একটা কথা বলতো, বাচ্চা এবং মেহবিন দুজনে ঠিক থাকবে তাই না? এই ভাই বল না। আরিয়ান কোনরূপ জবাব দেয় না। তার চোখের কোণে জল এসে জমাট বাঁধে। তার ভাই যে সত্যিটা শুনে সহ্য করতে পারবে না তা সে খুব ভালো করেই জানে। একজন ডাক্তার হয়ে এইটুকু আরিয়ান খুব ভালো করেই জানে। 6 মাসের মাথায় কোনো বাচ্চার ডেলিভারি হলে তার বেঁচে থাকার তেমন একটা চান্স নেই। তার মধ্যে মেহবিনের শরীর থেকে অঝরে রক্তপাত হয়েছে, তাতে তো বাচ্চার যথেষ্ট ক্ষতি হয়েছে। এত কিছুর মধ্যে বাচ্চাটা বাঁচার আদৌ কোনো সম্ভাবনা রয়েছে? আরিয়ানকে চুপ থাকতে দেখে আরহামের অস্থিরতা দ্বিগুণভাবে বেড়েই চলেছে। ভেতর থেকে মেহবিনের আর্তনাদ কানে আসতে সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। আরহাম বেরিয়ে যায়। অব্রের চোখও ভেজে ওঠে। ভালোবাসার মানুষটিকে কতটা অনুভব করাটা কতটা যে বেদনার তা আজ অব্র হাড়ে হাড়ে টের পাচ্ছে। যে মেয়েকে কষ্ট দিয়ে একসময় সে পৈশাসিক আনন্দ পেত, আজ তারই কষ্টে অব্রের বুকটা ছারখার হয়ে যাচ্ছে। কি অদ্ভুত নিয়তির খেলা! অব্র এখন খুব করে চাইছে তার সন্তানের কিংবা মেহবিনের যেন কিচ্ছু না হয়। একজন মধ্যবয়স্ক মহিলা ছবির প্রেমে চোখ বোলাচ্ছেন। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে একজন যুবতী তার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে বসে আছে। ছবিটা দেখে মহিলাটির চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ে, কেননা ছবিটাতে রয়েছে তিনি এবং তার মেয়ে। আজ তারই কোনো এক পাপের ফলে তার মেয়ে তার থেকে আজ অনেকটাই দূরে। এমনকি তারই পাপের ফলটা আজ তার মেয়েকে সহ্য করতে হচ্ছে। মহিলাটা ছবিটাকে বুকের মাঝে সীমাবদ্ধ করে বলে, মেঘু, মা রে, তোর মা এইবার আর নিজেকে লুকিয়ে রাখবে না। এইবার তোর মা তোর কাছে ধরা দিবে। আরিয়ান চারপাশে চোখ বুলিয়ে দেখতে পায় আরহাম নেই। এইরকম সময় আরহাম আবার কোথায় গেল? আরিয়ান আরহামকে খোঁজার উদ্দেশ্যে হসপিটালের চারপাশে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে আরিয়ানের চোখ আটকে যায় হসপিটালের মসজিদের দিকে। মসজিদে বসে আরহাম নামাজ পড়ছে, মোনাজাত তুলছে তার রবের কাছে। কেননা আরহাম জানে এই মুহূর্তে মহান আল্লাহ তাআলাই পারে তার প্রিয়সী এবং বাচ্চাকে বাঁচাতে। আরিয়ান স্পষ্ট দেখতে পাচ্ছে আরহাম মোনাজাতে কে যেন বিড়বিড় করছে। বিড়বিড় করতে করতে তার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রুপাত হচ্ছে। আরহাম নামাজটা পড়ে উঠে দাঁড়িয়ে দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে, মুখটা কেমন থমথমে। আরিয়ান ধরে আসায় গলায় বলে, ভাই অপারেশন হয়ে গিয়েছে, ওটির সামনে চল। আরহাম খুশি হয়ে বলে, তার মানে ডেলিভারি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বেবি চলে এসছে আরিয়ান, তাই না? তাহলে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? চল, সবার আগে বেবিকে কিন্তু আমিই দেখব। আরিয়ান আরহামকে কিছু বলতে চাইলেও সে শোনে না, বরং ছুটে যায় ওটির সামনে। ওটির সামনে আসতেই সে দেখতে পায় অব্র চেয়ারে বসে কাঁদছে। অব্রকে এইভাবে কাঁদতে দেখে আরহাম কিছুটা অবাক হয়। আরিয়ানও চলে আসে। আরিয়ানেরও চোখে পানি। ডক্টর জেসমিনও কালো মুখে বেরিয়ে আসে ওটি থেকে। আরহাম ডক্টর জেসমিনের কাছে এসে বললেন, ডক্টর জেসমিন, বেবি কোথায়? আই এম সো সরি মিস্টার আরহাম তালুকদার। জেসমিনের কথা শুনে এইবার আরহামের সত্যি ভয় হচ্ছে প্রচণ্ড। আরহাম ঘাবড়ে গিয়ে বলে, সরি মানে কিসের সরি? জেসমিন এবার স্পষ্ট গলায় বলল, দেখুন মিস্টার আরহাম, এমনিতে ডেলিভারি 6 মাসের মাথায় হয়েছে। 6 মাসের কোনো বাচ্চার স্বাভাবিক গঠন কোনোভাবেই হয় না। 6 মাসে ডেলিভারি মানে বাচ্চাটা নিশ্চিত মৃত্যু। তার মধ্যে মেহবিনের যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে। মেহবিনকে বাঁচাতেই আমাদের 6 মাসে সিজার করতে হয়েছে। তাই বলছি, আই এম সো সরি মিস্টার আরহাম, বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারি নাই।
কথাটি শুনেই আরহামের পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। জেসমিন হাতের ইশারায় আরহামকে ছোট্ট কেবিনটির দিকে তাকাতে ইশারা করে। আরহাম তাকাতেই দেখতে পায় ছোট্ট কেবিনের ছোট্ট খাটে সাদা কাপড়ের ছোট্ট বাচ্চাটাকে মরিয়ে রাখা হয়েছে। তার চারপাশে কাঁচ দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। বাচ্চাটাকে এইভাবে দেখে আরহাম থমকে দাঁড়ায়। শরীরটা যেন তার ভারসাম্য হারাতে শুরু করে। আরহাম যেন দাঁড়িয়ে থাকতে পারছে না। ধপ করে মাটিতে বসে পড়ে সে। আরহাম এসে তার ভাইকে সামলায়। আরহাম স্তব্ধ হয়ে বসে আছে। মুখের ভাষাটুকু আজ তার নেই। বেবিটাকে নিয়ে মেহবিনের এত লড়াই মুহূর্তেই বিফল হয়ে গেল। বেবিটাকে নিয়ে আরহাম এবং মেহবিনের কত স্বপ্ন ছিল, মুহূর্তেই তা শেষ হয়ে গেল। অব্র তার সন্তানের দিকে তাকাতে পারছে না। ডুকরে মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। নিয়তি এতটা নিষ্ঠুর কেন? প্রাক্তন স্ত্রীর ঘুমন্ত মুখের দিকে এক ফোঁটা জল ফেলে অব্র। ঘুমন্ত অবস্থায় স্পষ্ট দেখা যাচ্ছে মেহবিনের শুকনো মুখটা। এখন রাত প্রায় 2টো বাজে। অপারেশনেই ডক্টর জেসমিন মেহবিনকে ঘুমের গভীর ডোজ দিয়ে দিয়েছিল, যার ফলে মেহবিন এখনও জানে না যাকে নিয়ে তার এত লড়াই সে বেঁচে নেই পৃথিবীর বুকে। ছোট্ট নবজাত শিশুটিকে আরিয়ান, আরহাম, অব্র ও আরহামের বাবাসহ অনেকে মিলে দাফন করতে নিয়ে গিয়েছিল। দাফন শেষে আরহাম কিংবা আরিয়ানকে অব্র আর দেখেনি, তাই সে দাফন শেষে সোজা মেহবিনকে চোখের দেখাটুকু দেখতে চলে এসেছে। অব্রের গলা ধরে আসছে। ভাবতে কষ্ট হচ্ছে তার সন্তান পৃথিবীর বুকে আর বেঁচে নেই। ছোট্ট প্রাণটার পৃথিবীতে আগমনের আগেই সে পৃথিবী ছেড়ে চলে গেল। মেয়ে সন্তান হয়েছিল তার। অব্রকে এখন নিজেকে সবথেকে বেশি বড় দুর্ভাগা মনে হচ্ছে। তার একটা ভুলের জন্য আজ সে তার সন্তানকে হারিয়ে ফেলল। প্রথম তো সে জানতই না মেহবিনের গর্ভে তার সন্তান বেড়ে উঠছে। তখনই তার সন্তান তাকে ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলল। অব্র তার সদ্য মৃত সন্তানকে স্পর্শ করার সাহসটুকু পায়নি। নিজেকে কেমন একটা অপরাধী মনে হচ্ছিল তার। অব্র নিজের হাতে কাঁদতে কাঁদতে বুকে পাথর দিয়ে সেই ছোট্ট শিশুটিকে নিজ হাতে মাটিতে শুয়ে দেয়। অব্র আরেক দফা কেঁদে ওঠে। তখনই তার চোখ যায় সামনে থাকা রমণীর দিকে। মায়রা ছলছল চোখে তার দিকেই তাকিয়ে আছে। মায়রাকে দেখেই পুনরায় মাথায় রক্ত চড়ে বসে তার। হসপিটালের করিডোরে মাথা নিচু করে বসে আছে আরহাম। আরিয়ানও তার ভাইয়ের দিকে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিয়ান জানে তার ভাইয়ের মনের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে। এক প্রকার পাথর হয়ে বসে আছে আরহাম। আরিয়ান আরহামকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ভাই তুমি একটু মাথা তুলে বসো। আমি জানি ভাই তুমি কতটা কষ্ট পাচ্ছ, তাই বলে এইভাবে পাথর হয়ে বসে থেকো না। কাঁদো ভাই, একটু কাঁদো, তুমি হালকা করো নিজেকে। আরহাম আরিয়ানের দিকে মাথা তুলে তাকাতেই আরিয়ানের বুকটা ধক করে উঠল। আরহামের সমস্ত কষ্ট যেন তার চোখে এসে ধরা দিচ্ছে। এখন শুধু অঝরে অশ্রুপাত করলেই সেই কষ্টগুলো একটু হলেও বুকটাকে হালকা করবে। কিন্তু আরহাম কাঁদল না, বরং তার হাতের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, যে হাতে বেবিকে বড় করব ভেবেছিলাম আজ সেই হাতেই তাকে দাফন করে দিয়ে আসলাম। ভাবতে পারছিস আরিয়ান কতটা বেদনাদায়ক অনুভূতি? আমার এবং মেহবিনের কত স্বপ্ন তা নিমিশে শেষ হয়ে গেল। জানিস, আমি ওকে আমার নিজের মেয়ের মতো মনে করতাম। ওকে সব কিছু কিনে দিতাম, আমার কাছে যা যা চাইতো সব দিতাম। তাহলে কেন চলে গেল রে? বলতে পারিস আমাকে? আরিয়ান, নিয়তি এতটা নিষ্ঠুর কেন হলো? আরহাম কথাটি শান্ত সুরে বললেও সেই কথাতে ছিল তার বেদনাদায়ক আর্তনাদ। তার ভিতরের কষ্টগুলো যে জমাট বেঁধে রয়েছে, সেইটাই বহিঃপ্রকাশ ঘটতে শুরু হয়েছে। আরিয়ান তা ভালো করেই বুঝতে পারছে। আরিয়ান কিন্তু বলতে নিলে তখনই সে শুনতে পায় অব্রের চিৎকার চেঁচামেচি। আরহামকে রেখে আরিয়ান উঠে দাঁড়িয়ে দেখতে পায় অব্র মায়রার সাথে চেঁচিয়ে কথা বলছে। এইখানে কেন এসেছো তুমি? এইটাই দেখতে এসেছো তাই না, যে তুমি আজ জিতে গিয়েছো? এতটাই প্রতিহিংসার আগুন তোমার মধ্যে যে আমার এবং মেহবিনের বাচ্চাটাকেই তুমি মেরে ফেললে? অব্রের কথার প্রেক্ষিতে মায়রা নিচু গলায় বলল, তুমি আমাকে ভুল ভাবছো অব্র। দেখো, আমি যতই মেহবিনকে সহ্য না করতে পারি, কিন্তু
বাচ্চাটাকে আমি মারিনি। দেখো, বাচ্চাটার তো কোনো দোষ নেই। সে তো নিষ্পাপ, তাকে আমি কেন মারতে যাব? সঙ্গে সঙ্গে অব্র দ্বিগুণ চিৎকার করে বলে, তোমার নাটক বন্ধ করো মায়েরা। তুমি যে কতটা খারাপ হতে পারো তা আমি ভালো করেই জেনে গিয়েছি। তোমার বাবাকে তো তুমি এই কাজটা করতে বলেছিলে, তাই না? ছি মায়েরা। মায়েরা কাঁদতে কাঁদতে বলল, দেখো ব্রো, আমি আমি জানি আমার বাবা যা করেছে তা কতটা ভুল, কতটা ঘৃণিত কাজ। বিশেষ করো আমি এই সব কিছু জানতাম না। জানলে আমি কখনোই বাবাকে এমন কাজ করতে দিতাম না। আমিও তো মা হতে চলেছি। আমি বুঝি একটা মায়ের কতটা কষ্ট। আমি নিজের বাবার কাজের জন্য অনেকটা অনুতপ্ত। তাই আমি ছুটে চলে এসেছি যখন খবরটা শুনলাম যে মেহফিনের বাচ্চাটা মারা গিয়েছে। মেহবিন চিৎকার চেঁচামেচিতে ঘুমটা হালকা হয়ে গিয়েছিল। মায়রার কথা কানে আসতে সে ধড়ফড়িয়ে উঠে বসে। সে এক প্রকার স্থবির হয়ে বসে থাকে কিছুক্ষণ। বুকে ব্যথা করছে। মেহবিন কিছুক্ষণ এর জন্য ভাবলেও সে ভুল শুনেছে। এসব কিছুতেই সত্যি হতে পারে না। তার সন্তান তার কাছেই আছে। মেহবিন পুরো কেবিন জুড়ে চোখ বুলিয়ে নিল। তার সন্তানের তো তার পাশেই থাকার কথা। সাধারণত সন্তান জন্মগ্রহণ করলে তার মায়ের পাশে তাকে শুয়ে রাখা হয়। তার কলিজার টুকরো কোথায়? সে তো পৃথিবীতে চলে এসেছে, তাহলে সে মেহবিনের পাশে নেই কেন? মেহবিন পেটের ব্যথা নিয়েই কেবিন থেকে বেরিয়ে গেল। মেহবিনকে এই অবস্থায় বেরিয়ে আসতে দেখে সবাই চমকালো বটে। অব্র বলল, মেহু, তুই এই অবস্থায় বেরিয়েছিস কেন? অব্রের কথায় পাত্তা না দিয়ে মেহবিন আরিয়ানের দিকে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা আরিয়ান, আমার বেবি কোথায় বলতো? নিশ্চয় আরাম সাহেব তাকে নিজের কাছে এখনো রেখে দিয়েছে। কোথায়? নিয়ে আসতে বল। আমার বেবিকে সবার আগে ভেবেছিলাম আমি কোলে নিব। দূর, কিচ্ছুই হলো না। আরাম সাহেব ঠিক আমার বেবিকে আগে কোলে নিয়েছে। মেহবিনের কথায় আরিয়ান ঠোঁট কামড়ে কেঁদে ওঠে। আরিয়ানকে কাঁদতে দেখে মেহবিন অবাক হয়ে বলে, কি রে, এইভাবে কাঁদছিস কেন তুই? আমার বেবি কোথায়? আরে বল না। আরিয়ান বলতে পারল না, তার আগেই অব্র কান্না মিশ্রিত গলায় বলল, আমার সন্তান বেঁচে নেই রে মেহু। সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে মেহবিন অব্রের মুখ চেপে ধরে বলে ক্ষিপ্ত গলায় বলে, কি বলছো অব্র? তুমি এতটা নিকৃষ্ট যে আমার সন্তানকে মৃত বলছো? হ্যাঁ, একদম মিথ্যা বলবে না তুমি। আমার কলিজার টুকরো কিচ্ছু হয়নি, কিচ্ছু না। মেহবিন এবার ডক্টরদের কাছেও জানতে চাইল তার সন্তানের কথা, কিন্তু বরাবরের মতো তারাও নীরবতা পালন করলেন। মেহবিন এবার আরহামের নাম ধরে ডাকতে ডাকতে বলে, কেউ আমার বেবির কথা বলছো না কেন? তার মানে সবাই ওই প্রতারক অপরের মিথ্যা কথার সাথে সায় দিচ্ছ, তাই না? কিন্তু আরহাম সাহেব ঠিক সত্যি কথা বলবে। আরহাম সাহেব, কোথায় আপনি? আরহাম মাথা নিচু করে বসেছিল। মেহবিনের ডাকে সে মাথা তুলে তাকিয়ে বুঝতে পেরে যায় মেহবিন জেগে গিয়েছে এবং এটাও জানতে পেরে গিয়েছে তার সন্তান আর বেঁচে নেই। আরহাম উঠে দাঁড়িয়ে মেহবিনের কাছে গিয়ে দাঁড়ায়। আরহামের চোখ মুখ ফোলা দেখেই মেহবিন বুঝতে পারছে আরহাম কেঁদেছে। মেহবিন আরহামের কাছে অনেকটা আশা নিয়ে জিজ্ঞাসা করে, আমার বেবি কোথায় আরহাম সাহেব? দেখুন না, ওরা কি বলছে, আমার বেবি নাকি পৃথিবীতে বেঁচে নেই। এটা কি করে হতে পারে বলুন? আমার বেবিকে নিয়ে আমার এত লড়াই, এত ফাইট, সব কিছু কি নিমেষে শেষ হয়ে যেতে পারে বলুন না? আচ্ছা, আমরা না কত স্বপ্ন দেখেছিলাম বেবিকে নিয়ে, সেগুলো পূরণ করব না? ও আরহাম সাহেব, বলুন না আমার বেবি কোথায়? আরহাম অপর দিকে ঘুরে যায়। মেহবিনের কথার জবাব দেওয়ার সাধ্যতাই নেই, সে পারবে না তা করতে। কথাটি বলতে বলতে মেহবিন মাটিতে ধপ করে বসে চিৎকার করে কেঁদে দিয়ে বলে, আমার বাচ্চা, আমার কলিজা, মাকে ছেড়ে কোথায় গেলি তুই? মেহবিনের কান্নার আর্তনাদ পুরো হসপিটালের দেয়াল জুড়ে বিরাজমান হয়ে রয়েছে। মেহবিনের কান্নাতে আরহামের বুকটাও ফেটে আসছে। মেহবিনের এই করুণ আর্তনাদ দেখে ডক্টরদের চোখে জল চলে আসে। অব্র মেহবিনকে সান্ত্বনা দিতে এগিয়ে আসতে নিলে মেহবিন দ্রুত পায়ে অব্রের কাছে এসে অব্রের কলার চেপে চিৎকার করে বলে, কেন করেছিলে প্রতারণা তুমি? কেন করেছিলে?
তোমার টাইম পাসের মূল্য শুধুমাত্র আমি নই, আমার সন্তানকেও দিতে হলো। আজ যদি তুমি আমার সাথে প্রতারণা না করতে, তাহলে এরকম পরিণতি কখনোই হতো না, কখনোই না। আমার বাচ্চা, আমার কলিজা আজকে আমার সাথে থাকতো। অব্র, তুমি আমার বাচ্চার খুনি, তুমি আমার বাচ্চার খুনি। মেহবিন কথাটি বিড়বিড় করে বলতে লাগলো। মেহবিনের কথা শুনে স্তব্ধ হয়ে গেল অব্র। চোখ দিয়ে অজান্তেই তার নোনা জল গড়িয়ে পড়ল। সে তার সন্তানের খুনি, তার জন্য আজ তার সন্তান তাদের সকলকে ছেড়ে চলে গেল। মেহবিন অব্রকে ছেড়ে কিছু একটা ভেবে দৌড় দিয়ে বেরিয়ে গেল। মেহবিনকে এইভাবে দৌড়ে বেরিয়ে যেতে দেখে সবাই হতবাক। মেহবিন যেন এখন নিজের মধ্যে নেই। ডক্টর বললেন, ওনাকে আটকান আপনারা, সবেমাত্র ওনার সিজার হয়েছে, এই অবস্থায় দৌড়াদৌড়ি করা ওনার জন্য বিপজ্জনক। আরহামও অপেক্ষা না করে মেহবিনের পেছনে দৌড়াচ্ছে। মেহবিন কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। আরহাম মেহবিনের দিকে দৌড়াতে নিলে মেহবিন থেমে যায়। মেহবিনকে থেমে যেতে দেখে আরহামও থেমে যায়। মেহবিন হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে আরহাম এসে মেহবিনকে আঁকড়ে ধরে। আরহাম মেহবিনের দিকে তাকাতেই দেখতে পায় মেহবিনের সিজার করা জায়গা থেকে রক্ত বের হচ্ছে। আরহাম ঘাবড়ে গিয়ে মেহবিনকে 5 কোলে তুলে দ্রুত হাসপাতালের দিকে নিয়ে যায়। ডক্টর জেসমিন মেহবিনের সিজার করা জায়গাটাকে পুনরায় ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে। ডক্টরকে দেখেই আরহাম বলে ওঠে, মেহবিন ঠিক আছে তো ডক্টর? জি, আপাতত ঠিক আছে। আর একটু হলে শিলিটা ছিঁড়ে যেত। যেভাবে এই অবস্থায় মেহবিনে দৌড়াচ্ছিল, আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। মেহবিন এখন নিজের মধ্যে নেই। মেহবিন প্রচণ্ড রকমের শোকের মধ্যে আছে। তাই তো সবেমাত্র সিজার করার অবস্থায় যেখানে অন্য মেয়েরা নড়তে পারে না, সেখানে মেহবিন দৌড় দিয়ে ফেলেছিল। আসলে আমিও বুঝতে পারিনি। একজন মা যখন শোনে তখন তার সন্তান বেঁচে নেই, তখন সেই মা কি আর ঠিক থাকে? তখন সে নিজের মধ্যে একেবারেই থাকে না। ডক্টর জেসমিনের কথায় সায় দিয়ে আরিয়ানও বলল, তা ঠিক, প্রচণ্ড রকমের শোকের মধ্যে থাকলে মানুষ তখন নিজের ব্যথা যন্ত্রণা সব ভুলে গিয়ে অন্য একটা জগতে চলে যায়, যেমনটা মেহবিনও করেছিল। আরহাম নিজের চোখের কোণে থাকা জলটুকু মুছে থমথমে গলায় বলে, মেহবিনকে আমরা কবে বাড়ি নিয়ে যেতে পারবো? তার ঠিক বলতে পারবো না। মেহবিনের মানসিক অবস্থার উপর দিয়ে যা যাচ্ছে, তাতে কখন মেহবিন সুস্থ হয়ে উঠবে তা বলা যাচ্ছে না। অব্র এক পলক কাচের জানালা দিয়ে তার মেহুকে দেখে নেয়। আজ তারই করা এক ভুলের জন্য মেয়েটাকে এতটা শাস্তি পেতে হচ্ছে। নিজেকে নিজের সন্তানের খুনি মনে হচ্ছে। মেহবিন তখন নিজের মতো না থাকলেও সে ঠিকই বলেছে, আজ অব্রের জন্যই তাদের সন্তান তাদের ছেড়ে চলে গেল। তার ভুলের মাসুল গুনতে হলো ছোট্ট শিশুটাকে। অব্র আর 1 মিনিটও দাঁড়ায় না, বেরিয়ে যায়। অব্রকে বেরিয়ে যেতে দেখে মায়েরাও বেরিয়ে যায়। আরহাম মেহবিনের পাশে বসে আছে। মেহবিনের মায়াবী মুখখানা কেমন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। মেহবিনের মুখশ্রীর দিকে তাকিয়ে আরহাম দীর্ঘশ্বাস ফেলে। আরহামের ভেতরেও দহন হচ্ছে, যা সে তা চাইলেও প্রকাশ করতে পারছে না। আরিয়ান আরহামের অবস্থা দেখে লম্বা নিঃশ্বাস নেয়। তার ভাই এবং তার বন্ধু মেহু দুজনেই যেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে তার ভেতরটাও জ্বলে যাচ্ছে। সব তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ সব এলোমেলো হয়ে গেল কেন? আরহামের মুখের দিকে আরিয়ান চাইলেও তাকাতে পারছে না। অতিরিক্ত কষ্ট বুকে চেপে রাখলে মানুষকে একটা পাথর মনে হয়। আরিয়ানের কাছে আরহামকে বর্তমানে সেই পাথর মনে হচ্ছে। আরিয়ান এগিয়ে গিয়ে আরহামের কাঁধে হাত রেখে বলে, মানুষ কষ্ট বুকে পুষে রাখতে রাখতে একসময় সেই কষ্টগুলো পাহাড়ের সমতুল্য হয়ে যায়। তখন তা চাইলেও বুক থেকে সরানো যায় না। কষ্ট বুকে পুষে রাখলে যে শুধু কষ্টই বাড়ে ভাই, তার থেকে বরং তুই একটু কেঁদে নিজেকে হালকা কর না ভাই। আরহাম কথা বলে না, চুপ হয়ে থাকে। আরহামের নীরবতা আরিয়ানের ভেতরটাকে আরও ফুরিয়ে তুলছে। আরিয়ানের এই পরিবেশ থাকতে দম বন্ধ লাগছে। এই পরিস্থিতিতে কেউ কে নেই তাকে একটু শান্তি দিতে পারবে? সে কিছু একটা ভেবে দ্রুত পায়ে বেরিয়ে গেল কেবিন থেকে। ফারিয়া নিজের রুমে শুয়ে কার্টুন দেখছিল আর বসে বসে চিপস খাচ্ছিল।
যদিও তার মা তাকে পড়তে বলেছে, কিন্তু ফারিয়া কি আদৌ পড়ার মেয়ে? পড়া ছাড়া সব কিছু সে করতে পারবে। তখনই তার ফোনে মেসেজ আসে। ফারিয়া তাকিয়ে দেখে আরিনের মেসেজ, তাতে লেখা, আমি তোমাদের বাসার নিচেই রয়েছে, একটু আসবে প্লিজ নিচে, শুধু 1 মিনিট দেখা করে চলে যাব। এত রাতে আরিয়ানের এমন মেসেজ যথেষ্ট চমকিত হয় ফারিয়া। সে সঙ্গে সঙ্গে মেসেজের রিপ্লাই দিয়ে বলে, আপনি আমার সাথে মজা করছেন তাই না ডক্টর সাহেব? দূর, এত রাতে প্র্যাঙ্ক করছেন কেন? আমি কোনো মজা করছি না, চাইলে তুমি বারান্দায় এসে দেখে যেতে পারো। ফারিয়া মেসেজটি পেয়েই বারান্দায় গিয়ে চমকে গেল। সত্যি আরিয়ান এসেছে। আরিয়ান সঙ্গে সঙ্গে আবারও মেসেজ দিয়ে বলে, নিচে আসবে প্লিজ, কিছুক্ষণের জন্য হলেও প্লিজ এসো। জানি এত রাতে হয়তো তোমাকে খুব বিরক্ত করছে, কিন্তু বিশ্বাস করো এই মুহূর্তে আমার তোমার বড্ড প্রয়োজন। ফারিয়া এই আকুতি ভরা মেসেজ পড়ে নিজেকে দমিয়ে রাখতে পারল না। তার মাকে কিছু একটা বুঝিয়ে সে নিচে চলে আসতেই সে দেখতে পেল গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরিয়ান। ফারিয়া দেখে সে এগিয়ে এলো। আরিয়ানের চেহারা দেখেই ফারিয়ার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেল, কেননা আরিয়ানের চোখ ছলছল হয়ে রয়েছে। কি হয়েছে ডক্টর সাহেব? সবকিছু ঠিক আছে তো? ফারিয়ার প্রশ্নে আরিয়ান উত্তর দিয়ে বলল, কিচ্ছু ঠিক নেই ফারিয়া, কিচ্ছু ঠিক নেই। ভাই মেহু কেউ ঠিক নেই, সবাই খুব কষ্ট পাচ্ছে। আমি আর পারছি না ফারিয়া, আমার যে বড় কষ্ট হচ্ছে। কথাটি বলেই আরিয়ান ফারিয়াকে ঝাপটে জড়িয়ে ধরে কান্নার সুরে বলে, সব এতটা এলোমেলো হয়ে গেল কেন ফারিয়া? আমি যে নিজেকে সামলাতে পারছি না, তাহলে ভাই এবং মেহুকে কিভাবে সামলাবো? আরিয়ান ফারিয়াকে জড়িয়ে ধরায় ফারিয়া স্থবির হয়ে গেল এক প্রকার। প্রথম কোনো পুরুষ তাকে এইভাবে জড়িয়ে ধরেছে। সে জানে আরিয়ান তাকে আবেগপ্রবণ হয়েই জড়িয়ে ধরেছে। হয়তো বড্ড কষ্টে আছে আরিয়ান। আরিয়ানের কান্নার সুরে বলা প্রতিটি কথা ফারিয়ার বুকে গিয়ে লাগে। সেও আরিয়ানের পিঠে হাত রেখে আরিয়ানকে শান্ত করার প্রচেষ্টায় থাকে। সে আরিয়ানের কাছে কারণ জানতে চাইলে আরিয়ান সব খুলে বলে তাকে। সব শুনে স্তব্ধ হয়ে যায় ফারিয়া। চোখে তার জল এসে জমা হয়। আরহাম পানি খেতে গিয়েছিল, কেবিনে এসেই দেখে মেহবিনের জ্ঞান ফিরেছে। সে তার পাশে থাকা সব জিনিস ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং চিৎকার করে বলছে, তোমরা সবাই আমাকে মিথ্যা বলছো। আমি জানি তো আমার বেবির কিচ্ছু হয়নি। তোমরা আমার বেবিকে লুকিয়ে রেখেছো। এনে দাও না আমার বেবিকে। তখনই মেহবিনের চোখ যায় আরহামের কাছে। সে আরহামের দিকে তাকিয়ে বলে, আরহাম সাহেব, আপনিও কিন্তু কিচ্ছু বলছেন না। আমার বেবিকে এক্ষুনি এনে দিন। আরহাম এগিয়ে মেহবিনের গালে হাত রেখে ভেজা গলায় বলে, মেহবিন প্লিজ, তুমি নিজেকে সামলাও। মেহবিন তৎক্ষণাৎ আরহামের হাত সরিয়ে বলে, ছেড়ে দিব মানে? আপনিও আমার সাথে মিথ্যে কথা বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি নিজেই আমার বেবিকে খুঁজতে যাব। মেহবিন এক প্রকার পাগল হয়ে নিজের হাতের ক্যানেলা খুলতে চাইলে ডক্টর জেসমিন দ্রুত মেহবিনকে অজ্ঞান করার ইঞ্জেকশন পুশ করে দেয়, কেননা এখন মেহবিনকে অজ্ঞান না করলে আটকানো যাবে না। আরহামও যেন এইবার ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। প্রেয়সীর এমন করুণ দশা দেখাটা সত্যি বড্ড কষ্টকর। আরহাম না পেরেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আরহাম নদীর পাড়ে গাড়িটি রেখে বেরিয়ে আসে। নদীর কিনারায় বসে চিৎকার করে কেঁদে ওঠে। যেই বাচ্চাটাকে নিয়ে তার এত স্বপ্ন ছিল সে তো চলে গেলই, তার মধ্যে মেহবিনের এই করুণ দশা। সব মিলিয়ে আরহামও নিজেকে সামলাতে পারছে না। চিৎকার করে কেঁদে সে তার কষ্টগুলো একটু কমানোর প্রচেষ্টায় থাকে। আর যদি বেবিটা তাদের সাথে থাকতো তাহলে কি খুব ক্ষতি হতো। এতদিন নিজের সন্তানের মতো ভালোবেসে ফেলেছিল বেবিটাকে। সারা রাত আরহাম হাসপাতালে ফেরেনি। সকালে সে ফিরে আসে হাসপাতালে। মেহবিন জ্ঞান ফেরার পর একদম চুপচাপ হয়ে যায়, কোনো কথা বলেনি কারোর সাথে। এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রয়েছে। আরহাম আসতেই সে মুখ খুলে বলে, আজকে একটা জায়গায় নিয়ে যাবেন আরহাম সাহেব? মেহবিন এই অবস্থায় আরহামের কাছে ছোট্ট একটা আবদার নিবেদন করেছে। সেই আবদার নাকচ করার ক্ষমতা কি আরহামের আদৌ আছে? আরহাম কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল সে মেহবিনের আবদার পূরণ করবে। আরহাম হালকা গলায় বলল, কোথায় যেতে চাও তুমি? আপনার বাসায় নিয়ে যাবেন আমায়?
আমাকে দ্রুত হসপিটাল থেকে ডিসচার্জ করার ব্যবস্থা করুন আরহাম সাহেব। মেহবিন নিজ ইচ্ছে আরহামের বাসায় যেতে চাইছে, যার ফলে কিছুটা অবাক হলেও মেহবিনের কথাকে গুরুত্ব দিয়ে বড় বড় পা ফেলে ডক্টরের সাথে কথা বলতে চলে যায়। ডক্টর জেসমিন মেহবিনকে এত তাড়াতাড়ি হসপিটাল থেকে ছাড়তে না চাইলেও আরহাম তাকে বুঝিয়ে মেহবিনকে ডিসচার্জ করিয়ে বাড়িতে নিয়ে আসে। আরিয়ানও সারা রাত বাড়ির বাইরে ছিল, মধ্যরাতে সে হসপিটালে চলে গিয়েছিল। এখন তার হসপিটালে ডিউটি রয়েছে, তাই আরহামই মেহবিনকে বাড়িতে নিয়ে আসে। তারা বাড়িতে আসতেই আরহামের বাবা মা মেহবিনের মুখশ্রীকে দেখে আঁতকে ওঠে। মেয়েটার মায়াবী মুখশ্রী একদিনেই কেমন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আরহামের চোখ মুখের অবস্থাও স্বাভাবিক নয়, আখিজোড়া কেমন করে ফুলে রয়েছে। ছেলের চোখ মুখের অবস্থা দেখে আরহামের মায়ের বুঝতে বাকি রইল না তার ছেলেটি নিশ্চয়ই খুব কেঁদেছে। আরহামের বাবা মা মেহবিনকে সান্ত্বনা দিতে প্রস্তুত হলে আরহাম তাদের চোখের পলক ফেলে ইশারা করে যেন আপাতত মেহবিনকে কিছু যেন না বলে। মেহবিন আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠতে চাইলেও পারে না, পেটের সিঁড়িতে টান পড়ে। ব্যথায় মুখ থেকে আলতো ব্যথার সুর বের করে। সেই ব্যথার সুরের রেশ ধরে আরহাম দ্রুত মেহবিনের হাতটাকে নিজের কাঁধে রেখে মেহবিনের সমস্ত ভার তার উপর নিয়ে নেয়। অতঃপর আস্তে ধীরে ধীরে আরহাম মেহবিনকে রুমে নিয়ে যায়। উপরেই উঠেই মেহবিন সর্বপ্রথম আরহামের ঘরের সামনে মৃদু ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলে। আরহামের ঘর জুড়ে বাচ্চাদের বিভিন্ন ছবি দেয়াল জুড়ে রয়েছে, বাচ্চাদের খেলনাও চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আরহাম কিনে রেখেছিল বেবির জন্য। মেহবিন এক পা এগিয়ে ছোট্ট কাবার্ড বের করে বাচ্চাদের সব জামা কাপড় বের করে নিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। এই সব কাপড় সে এবং আরহাম একসাথে কিনেছিল বেবির জন্য। মেহবিন চোখটা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসি ফুটিয়ে বলে, আরহাম সাহেব, আপনারা সবাই মিথ্যা বলেছেন। আমার বেবি তো বেঁচে আছেই। এই ঘরে প্রতিটা কোনায় কোনায় তার জিনিসপত্র ছড়িয়ে ছিটে রয়েছে, তার মানে সে বেঁচে আছে। এই ঘরে আছে সে, শুধুমাত্র আমার থেকে লুকিয়ে আছে। বড্ড দুষ্টু তো আমার মেয়েটা। মেহবিন বাচ্চার জন্য নিয়ে আসা ছোট্ট বেডে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলে, আমার বেবির কিচ্ছু হয়নি, সে বেঁচে আছে। আমি তো মা, আমি জানবো না তো কে জানবে? হ্যাঁ, আমার বাচ্চা বেঁচে আছে। আমি খুব ভালো করে অনুভব করতে পারি সে আছে, আমার খুব কাছেই আছে সে। মেহবিনের করা এইসব কার্যকলাপগুলো আরহামের কষ্টকে আরও দ্বিগুণভাবে বাড়িয়ে তুলছে। খুব শখ করে তার ঘরটাকে সাজিয়েছিল সে। ভেবেছিল বাচ্চাটা যখন আসবে তখন সে এই ঘরে খেলবে, হাসবে। আরহাম অফিস শেষে বাচ্চাটাকে নিজ হাতে ঘুম পাড়িয়ে দেবে। কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলায় আজ সব কিছুই শুধুমাত্র একটা স্বপ্ন। আরহাম দরজায় দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে মেহবিনকে দেখতে থাকে। কাঁধে কারো স্পর্শ পেতে সে দেখতে পায় তার মা দাঁড়িয়ে আছে। মাকে দেখে সে নিজেকে সংযত করতে পারে না, বরং চোখের কোণে লেগে থাকা জলটুকু মুছে মাকে জড়িয়ে ধরে। অব্র ওয়াইনের বোতলটা নিয়ে তাতে চুমুক দিয়ে দেয়। চোখগুলো খোলা খোলা দেখালেও সে স্পষ্ট দেখতে পারছে মেহবিন তার দিকে এগুতে এগুতে বলছে সে খুনি। হ্যাঁ, অব্র তার সন্তানের খুনি। অব্র আর দেখতে পেল না। মুহূর্তেই কোথায় যেন হারিয়ে গেল মেহবিন। অব্র মুখ চেপে কাঁদছে। ইশরা বেগম ছেলেকে কাঁদতে দেখে বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, অব্র বাবা, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন তুমি? অব্র তার মায়ের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে মায়ের ডান হাতে নিজের মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলে, মাগো, মেহবিন বলেছে আমি নাকি আমার সন্তানের খুনি। আচ্ছা, আমি কি সত্যি বাবা হয়ে নিজের সন্তানের খুনি হতে পারি? আমি কি এতটাই খারাপ মা? মাগো, বলো না, আমি কি এতটাই খারাপ? সন্তানের ব্যথায় ইশরা বেগম নিজেও ব্যথিত হলেন। ছেলের বুক চেপে ঠোঁট কামড়ে বললেন, না বাবা, কে বলেছে তুমি খারাপ? আমি খারাপ। হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ। অব্র বোধহয় আর কিছু শুনতে পেল না। আখিজোড়া বন্ধ হয়ে এলো তার। ইশরা বেগম বুঝলেন অতিরিক্ত নেশা করে অব্র ঘুমিয়ে পড়েছে। ইশরা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে রুম ত্যাগ করলেন। আরিয়ান নিজের চেম্বারে বসে রয়েছে, তখনই কেউ তার সামনে একটা বাটি রাখে। আরিয়ান তাকিয়ে দেখে ফারিয়া। ফারিয়ার দিকে এমনভাবে তাকালো যেন ফারিয়াকে সে এখানে আশাই করেনি। আরিয়ান বিস্ময় গলায় বলল, তুমি? আমি তো জানি আমার সাথে কথা বলে আসার পর আপনি আর বাড়ি যাননি।
তাই আপনি কিছু খাননি, তাই আমি আপনার জন্য হালকা নাস্তা নিয়ে আসলাম। আরিয়ান নিজের হালকা করার জন্য ফারিয়ার সাথে কাল অনেকটা সময় ধরে কথা বলেছে। আরিয়ান জানে এই মেয়েটার সাথে কিছুক্ষণ কথা বললে সে অনেকটাই হালকা হয়ে যাবে, যা সে হয়েছে। ও আরিয়ানের মাঝে মাঝে মনে হয় মেয়েটার মাঝে এমন কি আছে যার ফলে আরিয়ান মেয়েটার দিকে বারবার আকর্ষিত হয়। আচ্ছা, মেয়েটার নাম ফারিয়া কেন? আরিয়ানের ধারণা মতে নামটা ফারিয়া না হয়ে চৌম্বকীয় মেয়ে হওয়া উচিত ছিল। আরিয়ানের উদ্ভট ভাবনার মাঝে ফোড়ন কেটে ফারিয়া বলল, কি হলো ডক্টর সাহেব, কি এত ভাবছেন? নাস্তাটা খেয়ে নিন। জি আচ্ছা। আরিয়ান সঙ্গে সঙ্গে বাটিটা হাতে নিয়ে দেখে তাতে আলু পরোটা। আরিয়ান একটা খেয়ে নেয়।